একবার ভেবে দেখুন তো, পুরো পৃথিবীর মধ্যে এমন দুটো দেশ আছে যে দুটো দেশের মধ্যে একসময় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, অথচ সেই দুটি দেশ কোনো এক সময়ে এসে একে অপরের এত বড় শত্রু পরিণত হয়েছে, যার কারণে পুরো বিশ্বের রাজনীতি একদম উলটপালট হয়ে গেছে। এই যুদ্ধ কিন্তু কখনোই মিসাইল দিয়ে শুরু হয়নি। এই যুদ্ধ শুরু হয়েছে বিশ্বাসঘাতকতা আর ক্ষমতা দিয়ে। আজকে আমি আপনাদের যে দুটো দেশের কথা বলবো, সেই দুটো দেশ হচ্ছে ইরান এবং আমেরিকা। আর এই দুটি দেশের কনফ্লিক্টের যে গল্প, এটা শুধু একটা মাত্র গল্প না, এটা একটা ইতিহাস, যার কারণে পুরো বিশ্ব একদম উলটপালট হয়ে গেছে। আজকে আমি এই দুটি দেশেরই এই দ্বন্দ্বের পিছনে যে রহস্য বা এই কনফ্লিক্টের যে কারণ, এই কারণটা বলবো, যেটা আপনারা কখনোই কোনো বইয়ে পড়েননি বা এমনকি কোনো নিউজ চ্যানেলও কখনো প্রচার করা হয়। একসময় ইরান এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু ছিল, 1900 থেকে 1950 সাল পর্যন্ত। তখনও আমেরিকা এবং ইরানের মধ্যকার সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, কারণ তখনও ইরানের যিনি রাজা ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি, ওনার কারণেই আমেরিকা এবং ইরানের মধ্যকার যে বন্ধুত্ব তখনও পর্যন্ত টিকে ছিল। আমেরিকা ওই সময়টাতে তখনও ইরানের উপর ইনফ্লুয়েন্স বাড়াচ্ছিল। কিন্তু সমস্যাটা ঠিক তখনই শুরু হলো যখন ইরানের মধ্যে তেলের আবিষ্কার হলো। পুরো খেলাটার ভিতরে যখন তেল চলে আসলো, তখনই পুরো চিত্র এবং পুরো ঘটনাটা একদম ভিন্ন দিকে মাত্রা নেয়। তাছাড়া ওই সময়টাতে যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছিল, তখনও আমেরিকা চায়নি যে ইরান সোভিয়েত ইউনিয়নের দ্বারা প্রভাবিত হোক। কারণ ইরান আমেরিকার কাছে শুধু একটা দেশ ছিল না, ইরান ছিল একটা ক্ষমতার লড়াই। কোল্ড ওয়ার, এখানে অনেকে বুঝতে পারবে না যে কোল্ড ওয়ার কি। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা যুদ্ধ চলছিল প্রায় 50 বছর ধরে। তো এই যুদ্ধকে কোল্ড ওয়ার বলার পেছনে একটা কারণ ছিল, কারণ ওরা কখনোই একে অপরের সাথে সরাসরি সংঘর্ষে জড়ায়নি বা সরাসরি যুদ্ধে জড়ায়নি। ওরা যেটা করছে, যেমন ভিয়েতনামের যুদ্ধ হয়েছে, আরো কিছু কিছু ছোট ছোট প্রক্সি ওয়ার ছিল। তখন আমেরিকা একটা দেশকে সাপোর্ট করতো, আবার পাশাপাশি দেখা যায় যে সোভিয়েত ইউনিয়ন আরেকটা দেশকে সাপোর্ট করতো। তো আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন কখনোই একে অপরের সাথে সরাসরি যুদ্ধ করেনি। তো বিভিন্ন প্রক্সি ওয়ারের মাধ্যমে প্রায় 50 বছর পর্যন্ত ওদের যুদ্ধ ছিল। এই জন্য এই যুদ্ধকে কোল্ড ওয়ার বলা হয়। 1951 সালে যখন ইরানের তৎকালীন যিনি রাজা ছিলেন মোহাম্মদ শাহ রেজা পাহলভি, ওনাকে সরিয়ে যখন নির্বাচনের মাধ্যমে মোসাদ্দেক ক্ষমতায় আসেন, উনি আসার পরেই ওনার প্রথম যেটা লক্ষ্য ছিল যে ইরানের যে তেল ছিল ওই তেলটাকে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা। উনি কিন্তু নির্বাচনে আসার আগে যেটা করছিলেন, পুরো ইরানের জনগণকে আশ্বস্ত করেছিলেন যে উনি যদি নির্বাচনে জয়ী লাভ করেন, তাহলে ওনার প্রথম কাজ হবে ইরানের তেলকে জাতীয়করণ করা এবং পাশাপাশি পুরো ইরানকে যাতে আমেরিকার প্রভাব থেকে মুক্ত করা যায় সেই উদ্দেশ্যে কাজ করা। যার কারণে ইরানের তৎকালীন আসলে যারা জনগণ ছিল বা সাধারণ মানুষ, তারা ভালোবেসে বা বিশ্বাস করে মোসাদ্দেককে ক্ষমতায় বসায় নির্বাচনের মাধ্যমে। তো মোসাদ্দেক আসার পরেই প্রথম পেরেক যেটা আমেরিকার উপর ঢুকিয়ে দেয়, সেটা হলো যে তেলকে জাতীয়করণ করা এবং পাশাপাশি এই তেল জাতীয়করণের মাধ্যমে ইরান আমেরিকা এবং ব্রিটেনকে বুঝাতে চেয়েছিল বা বুঝাতে সক্ষম হয়েছিল যে এখন থেকে ইরান আর আমেরিকার কথায় উঠবে বা বসবে না। স্বাভাবিকভাবেই মোসাদ্দেক যখন ইরানের যে তেল ছিল ওই তেলকে জাতীয়করণ করলেন, তারপর থেকে কিন্তু আমেরিকা এবং ব্রিটেন এই সিদ্ধান্তকে কখনোই মেনে নিতে পারেনি। এবং এরপর যেটা হলো সেটা ছিল ইতিহাসের মধ্যে সবচাইতে গোপন বড় অপারেশন গুলোর মধ্যে একটা। সিআইএ গোপনে ইরানের মধ্যে একটা coup করে বা সামরিক অভ্যুত্থান করে এবং এই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আমেরিকা তৎকালীন ইরানের যিনি জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন মুসাদ্দেককে একদম সরিয়ে আবার সেই মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে ক্ষমতায় নিয়ে আসে। আমেরিকা যখন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন যিনি জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন সেই মুসাদ্দেককে সরিয়ে যখন মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে আবার প্রধানমন্ত্রিত্ব দেন, ঠিক তখন থেকেই ইরানের সাধারণ মানুষ, ওদের মনের ভিতরে একদম এটা ঢুকে যায় যে আমেরিকা কখনোই ইরানের বন্ধু ছিল না, বন্ধু না এবং ভবিষ্যতে কখনো বন্ধু হতে পারবে না। তারপর থেকে আসলে ইরানের মানুষের ভিতরে আমেরিকাকে নিয়ে একটা অবিশ্বাসের সৃষ্টি হয় এবং সেই অবিশ্বাসের কারণেই ইরানের জনগণ আস্তে আস্তে একত্রিত হতে থাকে, যার ফলশ্রুতিতে 1979 সালে ইরানে আবির্ভাব ঘটে আয়াতুল্লাহ খামেনির। আয়াতুল্লাহ খামেনি আসার আগ পর্যন্ত
1953 সাল থেকে 1979 সাল পর্যন্ত রেজা শাহ পাহলভী আমেরিকার কথা মতো চলছিল, কিন্তু 1979 সালে সবকিছু একদম তছনছ হয়ে যায়। 1979 সালে আয়াতুল্লাহ খামেনি ইরানের সাধারণ মানুষকে নিয়ে, সর্বজনগণ বা সর্বস্তরের জনগণকে নিয়ে অভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে তৎকালীন আমেরিকার যে পুতুল সরকার ছিল মোহাম্মদ রেজা শাহ পাহলভীকে ওনাকে সরিয়ে দেয়। ওই বিপ্লবের দিনই আরেকটা ঘটনা ঘটে, যেটা ছিল আমেরিকার জন্য সবচাইতে বড় অপমানজনক। সাধারণ মানুষ ইরানের ভিতরে আমেরিকার যে এম্বাসি ছিল, ওই এম্বাসির ভিতরে কর্মরত 52 জন কর্মকর্তাকে জিম্মি করে। মূলত এই ঘটনার পর থেকে ইরান এবং আমেরিকা একে অপরের চিরশত্রুতে পরিণত হয়। যদিও ওই ঘটনার পরে ইরান এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তির মাধ্যমে ওই 52 জন কর্মকর্তাকে ইরান ছেড়ে দেয়। এখানে যে চুক্তিটা হয়েছিল, এই চুক্তিটা হয়েছিল আসলে মধ্যস্থতাকারী একটা দেশের মাধ্যমে, এবং সেই দেশটা ছিল আলজেরিয়া। এই আলজেরিয়ার কারণে যেহেতু বা আলজেরিয়াতে বসেই কিন্তু এই চুক্তিটা হয়েছিল, যার কারণে পরবর্তীতে এই চুক্তির নামকরণই করা হয় আলজেরিয়াস চুক্তি। ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটা হয়েছিল, এই চুক্তির মধ্যে কয়েকটা প্রধান শর্ত ছিল। তার মধ্যে একটা ছিল, ভবিষ্যতে আমেরিকা কখনো ইরানের উপর প্রভাব খাটাতে পারবে না। 2 নম্বর ছিল, ইরানের একটা বিশাল অঙ্কের টাকা আমেরিকার ব্যাংকের মধ্যে আটকা ছিল, ওই পুরোটা টাকাটাই আমেরিকা ইরানকে ফেরত দেবে। 1981 সালের ওই চুক্তির পর থেকে আসলে আমেরিকা আর কখনোই ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়নি, কিন্তু আমেরিকা কোনো না কোনোভাবেই সবসময়ই ইরানের সাথে একটা প্রক্সি ওয়ারে লিপ্ত ছিল। যেমন ইরান ইরাকের মধ্যে যখন যুদ্ধ চলছিল, তখন ইরাককে আমেরিকা সাপোর্ট করে। এমনকি আরো বিভিন্ন প্রক্সি যে ওয়ারগুলো চলছিল, ওই প্রক্সি ওয়ারগুলোতেই আমেরিকা অন্য দেশগুলোকে সাপোর্ট করে, কিন্তু সরাসরি ইরানের সাথে কখনোই যুদ্ধে লিপ্ত হয়। সব মিলিয়ে এটা ছিল এক ধরনের নীরব যুদ্ধ। এসব কিছুর ভেতরে আরেকটা বড় প্রশ্ন ছিল, যেটা আমেরিকা সবার আগে তুলছিল, যে ইরানের ভিতরে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে কিনা। ইরান বরাবরই এইটা বলে আসছে যে ইরানের ভিতরে ইরান কখনোই কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। ওরা যে ইউরেনিয়াম ছিল, ওই ইউরেনিয়ামটা ব্যবহার করছে শুধুমাত্র চিকিৎসার জন্য, কিন্তু আমেরিকা কখনো এটা মানতে রাজি হয়নি। আমেরিকা যেহেতু ইরানের এই কথায় রাজি হয়নি, কারণ ইরান বলছিল যে ইরানের ভিতরে যে ইউরেনিয়াম ছিল, ওই ইউরেনিয়াম থেকে ওরা কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, ওরা শুধুমাত্র চিকিৎসার জন্য এই পুরো ইউরেনিয়াম যেটা ছিল ওইটা ব্যবহার করছে। কিন্তু আমেরিকা কখনো এটা মানতে পারেনি। আর এই না মানার কারণেই আমেরিকা সবসময় ইরানের উপর একটার পর একটা নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। সর্বশেষ 2015 সালে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তি হয়, কিন্তু কয়েকদিন পরেই এই চুক্তি থেকে কিন্তু আমেরিকা আবার সরে আসে। এই চুক্তি থেকে সরে আসার ফলে যেটা হয়, ইরান এবং আমেরিকার মধ্যে আবার উত্তেজনা শুরু হয়। বছরের পর বছর যে চাপ ছিল ইরানের উপর, সেই চাপ আস্তে আস্তে বিস্ফোরিত হয়, এবং এক সময়ে সেটা মিসাইল হামলা, ড্রোন হামলা, অ্যাটাক, প্রতিশোধের রূপ নেয়। এবং 2026 সালে যেটা হয়, সরাসরি পরিস্থিতি যুদ্ধে রূপান্তরিত হয়। যেই স্ট্রেইট অফ হরমুজ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করত, সেই স্ট্রেইট অফ হরমুজ হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র, এবং যার ফল ভোগ করে পৃথিবীর প্রতিটি দেশ। এই সংঘাত এখন আর আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এই সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি সবকিছু একদম চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। এখন সবচেয়ে বড় যে কথা হলো, এই যুদ্ধ আসলে 1 বছরে শুরু হয়নি। এই যুদ্ধ ছিল অনেক বছরে জমানো খুব প্রতিশোধ এবং ক্ষমতার লড়াই, যা একসময় বিস্ফোরিত হয়েছে। এখন যেটা প্রশ্ন হলো, এটাই কি শেষ নাকি এটাই শুরু? প্রশ্ন হলো এখানে তেল নাকি এখানে ক্ষমতার লড়াই? এখানে প্রশ্ন হলো, আমেরিকা সত্যি কি শুধুমাত্র নিরাপত্তার জন্যই লড়ছে, নাকি পুরো গ্লোবাল কন্ট্রোল করার জন্য, পুরো বিশ্বকে কন্ট্রোল করার জন্য লড়ছে, যেটা আমেরিকা সবসময় করতে চায়? পাশাপাশি এখানে প্রশ্ন হচ্ছে, ইরান কি এখানে ভিলেন, নাকি ইরান সত্যি সত্যি নিজের স্বাধীনতার জন্যই লড়ছে? সত্যিটা কিন্তু একপাশে না। আপনি যদি সত্যিটা খুঁজতে চান, তাইলে সত্যিটা ঠিক মাঝখানে পাবেন। এই গল্পে আসলে হিরো কে আর ভিলেন কে, সেটা আপনারাই ঠিক করবেন। কিন্তু একটা জিনিস এখানে পুরোপুরি ক্লিয়ার, এই যুদ্ধ কিন্তু এখানেই শেষ হয়নি। এই যুদ্ধ পুরো পৃথিবীকে একসময় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিবে। আপনি এখানে কি মনে করেন? এখানে ইরান কি রাইট নাকি আমেরিকা রাইট? কমেন্টে লিখুন। আর এমন সব সত্য ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।